আসসালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা হবে, যেই টপিকস থেকে বিগত বছরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেছেই এবং এই প্রশ্নগুলা সবচেয়ে বেশি কনফিউশন হয়। সেই বিষয়বস্তুটা হচ্ছে ধ্বনি এবং বর্ণ। এই ধ্বনি এবং বর্ণ থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন হয়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএস, বিভিন্ন জায়গায়। আজকে ওই কনফিউশন বিষয়গুলো নিয়ে আমাদের একটু আলোচনা হবে। সরাসরি আমরা ক্লাসে যাই। ধ্বনি ও বর্ণ, এই ধ্বনি এবং বর্ণের কিছু কিছু বিষয় আছে যে বিষয় থেকে প্রশ্ন আসেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। তো আমরা কিছু বিষয় নিয়ে আজকে স্পেসিফিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যেমন প্রথমত যদি আমরা দেখি যে বাংলা যে বর্ণমালা, এই বাংলা বর্ণমালায় স্বরবর্ণ আছে 11টা। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ যে 11টা আছে এটা আমরা সবাই জানি, মোটামুটি ছোটবেলা থেকে এটা পড়ে আসছি। এবং 39টা ব্যঞ্জন বর্ণ আছে, মোট 50টি, আর বর্ণমালা আছে একটি। তাহলে এই স্বরবর্ণ 11টি, এটা নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু না। আলোচনার বিষয়বস্তু নিচের 3টা বিষয় নিয়ে। নিচের 3টা বিষয়ের সর্বপ্রথম যেটা আছে মৌলিক স্বরধ্বনি। কি আছে? মৌলিক স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনি থেকে আপনি দেখবেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেছে, নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি নয়, নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি, এই ধরনের প্রশ্ন আসে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলা যেগুলো আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এই পরীক্ষাগুলোতে কিন্তু প্রশ্ন হয়। যেমন মৌলিক স্বরধ্বনি 7টা আছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি অ, আ, হর্ষায়, হর্ষু, এ, ও এবং এ। তাহলে এই এটা কই থেকে আসলো, বা এখানে ছিল 11টা, এখানে কেন 7টা হলো? এখানে একটা প্রশ্ন থেকে যায় কিন্তু। তো এই প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা সাধারণত জানি কিন্তু যে ধ্বনি উচ্চারণের সাথে একটা সম্পর্কিত বিষয়। ধ্বনি কিসের সাথে সম্পর্কিত? উচ্চারণের সাথে, আমরা জানি এটা। তো ধ্বনি যদি উচ্চারণের সাথে হয়, এই যে এখানে হর্ষায় এবং দীর্ঘায় যেটা আছে, রস্যায় এবং দীর্ঘায়, এই দুটার উচ্চারণ কিন্তু একই রকম, ই। তাহলে এই দুটা মিলে একটা ধ্বনি হয়েছে, একটা কিন্তু এখানে কমে গেছে। তারপরে হর্ষ এবং দীর্ঘ দুটা মিলে একটা হয়েছে, এখানে একটা কমে গেছে। এই যে রি যেটা আছে, এই রিটা আপনি উচ্চারণ করেন তো, এই রিটা যদি উচ্চারণ করেন তাহলে এরকম আসে, রি রয়স্যি রি, এরকম আসে। তাহলে এইটা কিন্তু একই রকম হচ্ছে না, এই জন্য কি স্বরধ্বনি হচ্ছে না, এটা ধ্বনি হচ্ছে না। এরপরে আছে কি এ, তারপরে আছে কি ওই এবং ও, এই দুইটা হচ্ছে যৌগিক স্বরবর্ণ, অথবা এটাকে দ্বিস্বর ধ্বনিও বলা হয়। তাহলে এই দুইটা হচ্ছে যৌগিক বা দ্বিস্বর ধ্বনিও বলা হয়ে থাকে। তো তাহলে এই যে 1 2, এখান থেকে একটা 3 4 5 আর এই 1 6, তাহলে 1 2 3 4 5 6, এই 6টা তো এখানে আসছে। তাহলে এখানে এই এটা একটা মৌলিক স্বরধ্বনি, এইটার লিখিত কোনো রূপ নাই, আমরা এটাকে হচ্ছে লেখার মাধ্যমে ব্যবহার করি না। যেমন আমি যদি একটা শব্দ লিখি কেন, বা আমি লিখলাম গেল, এই যে এখানে একটা কি কে, এখানে একটা এ উচ্চারিত হচ্ছে, গে এখানে একটা এ উচ্চারণ হচ্ছে, এখানে কিন্তু আমরা একার লিখেছি আর কি, এখানে কিন্তু একার লিখেছি। তাহলে এইটার কিন্তু নিজস্ব লিখিত কোনো রূপ নেই। তাহলে মোট মৌলিক স্বরধ্বনি কয়টা আছে? 7টা আছে। মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা আছে। আর মৌলিক স্বরবর্ণ যদি বলা চলে, মৌলিক স্বরবর্ণ যদি বলা হয় তাহলে 6টা। কারণ এইটা কিন্তু বর্ণ হতে পারবে না, কারণ বর্ণ তো ফিক্সড। বর্ণ আমাদের স্বরবর্ণ কয়টা আছে? 11টা। চাইলে কি এটা স্বরবর্ণের মধ্যে ইনক্লুড হয়ে 12টা হতে পারবে? পারবে না। তাহলে মৌলিক স্বরবর্ণ আছে 6টা, আর স্বরধ্বনি কয়টা আছে? 7টা আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ যে কোনো সময় আমাদের আসতে পারে নিচের কোনটি মৌলিক স্বরবর্ণ, আবার এরকমও আসতে পারে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি নয়, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এখন আসি অনুনাসিক স্বরধ্বনি। অনুনাসিক স্বরধ্বনি আছে 7টা। খুবই সহজ একটা বিষয়, মৌলিক যে 7টা স্বরধ্বনি আছে, এই মৌলিক 7টা স্বরধ্বনির উপরে চন্দ্রবিন্দু দিয়ে দিলে সেটা কিন্তু অনুনাসিক স্বরধ্বনি হয়ে যাবে। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই 3টা, এই 3টা বিষয় থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে বারবার।